সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের কৃপায় সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে ক্লাসের পুরোটা সময় জুড়ে থাকব আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিবিএ অনার্স চতুর্থ বর্ষে ব্যবস্থাপনা বিভাগে বাংলাদেশ ইকোনমি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বিবিএ অনার্স চতুর্থ বর্ষে ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ ইকোনমির ক্লাস আমরা বিগত দিনও বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করব ইকোনমি গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই টপিকসের উপরে আজকে তোমাদের ক্লাস নেব। আশা করি ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা ইকোনমিক গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থনৈতিক, তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমাদের যে টপিকসের উপর আজকে ক্লাস হবে সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ। শুরুতেই আমরা জানব যে ইকোনমিক গ্রোথ কি, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি, সেই সম্পর্কে আমরা জানব। অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। আমরা জানি যে সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে যে একটি দেশের আর্থিক বছরের যে হিসাব করা হয় তার ক্রমাবর্ণতি অর্থাৎ উন্নতি বা অবনতি, সেটির ধারাকেই বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ। সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে উৎপাদন বৃদ্ধির হারকে বোঝায়। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে উৎপাদন যে বৃদ্ধি হয় সেই উৎপাদন বৃদ্ধির হারকে বুঝে থাকি। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে উৎপাদন বৃদ্ধির অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে উৎপাদন বৃদ্ধির হারকে বোঝায়। অর্থাৎ একটি দেশের একটি নির্দিষ্ট অর্থ বছরে যে পরিমাণ উৎপাদন হয় তার পরবর্তী বছরে যে পরিমাণ উৎপাদন হয়, এই দুয়ের রেশিও অর্থাৎ বৃদ্ধির যে হার, সেই উৎপাদন বৃদ্ধির হার বা উৎপাদন যদি হ্রাস পায় সেই হার, এই অবস্থাটিকে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কোনো দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন ছাড়াই একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক বছরে, যে কথাটি আমি ইতিপূর্বে বলেছি যে একটি নির্দিষ্ট সময় বলতে এখানে এক বছরকে বোঝানো হয়েছে, জাতীয় আয় এবং মাথাপিছু আয় যে বৃদ্ধি, সেই মাথাপিছু আয় বৃদ্ধিকে বোঝানো হয়। অর্থাৎ একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে বা আমরা বলি সেটি একটি অর্থ বছরে বা এক বছরে একটি দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধিকে বোঝানো হয়, বা আয় বৃদ্ধিকে, মাথাপিছু যে আয় সেই অবস্থার বৃদ্ধিকেই বোঝানো হয় বা বোঝায় যে একটি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি
কতটুকু হচ্ছে সেই দিক নির্দেশনা দেয়। অন্যভাবে যদি আমরা বলি যে পূর্বের বছরের তুলনায় অর্থাৎ বিগত বছরের তুলনায় বর্তমান বছরের যে জাতীয় আয় তার শতকরা পরিবর্তনকেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। প্রিয় শিক্ষার্থী, আমি শুরুতেই বলেছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে যে আমরা বিগত বছর এবং বর্তমান বছর এই দুটি বছর যদি আমরা তুলনা করি, দুটি বছরের তুলনা করলে এই তুলনামূলক অবস্থার ভিতরে যে বিষয় দুটি আসে সেটি হচ্ছে জাতীয় আয় এবং মাথাপিছু আয়। জাতীয় আয় ও মাথাপিছু জাতীয় আয়ের শতকরা পরিবর্তন, অর্থাৎ জাতীয় আয়ের শতকরা পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, একটি দেশের দুটি বছরের বা দুটি অর্থ বছরের মধ্যে আমরা যদি তুলনা করি যে দুটি অর্থ বছরের অর্থনৈতিক অবস্থা বা জাতীয় আয় বা মাথাপিছু আয়, এই দুইটি অবস্থা অর্থাৎ বিগত বছর এবং বর্তমান বছর এই দুটি বছরের জাতীয় আয় বা মাথাপিছু আয় বা জাতীয় উৎপাদন, এই অবস্থাগুলো যখন আমরা তুলনা করব, এই তুলনার মধ্যে যে বিষয়টি আসে সেটি হচ্ছে জাতীয় আয়ের শতকরা পরিবর্তন। এই যে জাতীয় আয়ের শতকরা পরিবর্তন অর্থাৎ বিগত বছর থেকে বর্তমান বছরের যে অবস্থা, জাতীয় আয়ের কি পরিবর্তন হচ্ছে, শতকরা পরিবর্তনের হারটা কি, সেটি কি কমতেছে না বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থাটিকেই বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা একটি সূত্রের সাহায্যে যদি দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে G is equal to 100। এখানে G হচ্ছে প্রবৃদ্ধি, Y হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তন, জাতীয় আয়ের পরিবর্তন বৃত্তি বছরের জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো একটি পরিমাণগত ধারণা। অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল অধিক উৎপাদনই নির্দেশ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে এখানে খেয়াল করতে হবে একটি বিষয়, সেটি হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো একটি পরিমাণগত বিষয় বা পরিমাণগত ধারণা। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে শুধুমাত্র কেবলমাত্র অধিক উৎপাদনকে নির্দেশ করে। খেয়াল করে মনোযোগ সহকারে এই বিষয়টি মনে রাখতে হবে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধুমাত্র কেবলমাত্র অধিক উৎপাদনকেই নির্দেশ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের সাথে এর কোনো সম্পর্ক নেই। কোনো দেশে জাতীয় আয় ও মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকলে বুঝতে হবে সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিরাজ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে শুনবে যে কোনো একটি দেশে যদি জাতীয় আয় বা মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে বুঝতে হবে সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বিরাজ করছে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি অন্তহীন যাত্রা, এর শেষ নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি অন্তহীন যাত্রা, এর কোনো শেষ নেই। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে কতিপয় অর্থনীতিবিদদের কিছু মতবাদ বা সংজ্ঞা বা তাদের দেওয়া যে উল্লেখযোগ্য কিছু সংজ্ঞা আছে সেগুলো নিয়ে আমরা একটু
আলোচনা করব। যদি বলি যে এ সুম্পিটার বলেছেন, যে এ সুম্পিটার কি বলেছেন, যে এ সুম্পিটার কি বলেছেন আমরা সেটি দেখব। যে অধ্যাপক যে এ সুম্পিটার, অধ্যাপক যে এ সুম্পিটার বলেন যে growth is gradual and steady change in the long run which come out by a general increase is the rate of savings and population। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি অব্যাহত ও ধীর পরিবর্তন যা দীর্ঘকালে জনসংখ্যা ও সঞ্চয় হারের সাধারণ বৃদ্ধির মাধ্যমে প্রকাশ পায়। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে শোনো, যে এ সুম্পিটারের মতে, অধ্যাপক যে এ সুম্পিটারের মতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি অব্যাহত ও ধীর পরিবর্তন যা দীর্ঘকালে জনসংখ্যা ও সঞ্চয় হারের সাধারণ বৃদ্ধির মাধ্যমে প্রকাশ পায়। অন্যদিকে অধ্যাপক সিন্ডার কি বলেন? অধ্যাপক স্নিডার বলেন যে অধ্যাপক স্নিডারের মতে ইকোনমিক গ্রোথ refers to the long or secular increase in per capita productivity। অর্থাৎ স্নিডারের মতে দীর্ঘকাল মেয়াদে মাথাপিছু উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তিনি কি বলেন? দীর্ঘকাল মেয়াদে মাথাপিছু উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান কি বলেন? অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান ওনার ভাষ্য অনুযায়ী বা ফ্রিডম্যানের মতে growth is an expansion of the system in one or more dimension without change in its structure। অর্থাৎ অর্থ ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন ছাড়াই এক বা একাধিক দিকে এর সম্প্রসারণকে প্রবৃদ্ধি বলে। কি বলেন? ফ্রিডম্যানের মতে যে অর্থ ব্যবস্থার কাঠামোগত কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কাঠামোগত কোনো পরিবর্তন ছাড়াই এক বা একাধিক দিক দিয়ে এর সম্প্রসারণকে প্রবৃদ্ধি বলে। আমরা তিনজন অর্থনীতিবিদের অর্থাৎ অধ্যাপক জে এস সুম্পিটার, অধ্যাপক স্নিডার এবং অধ্যাপক মিল্টন ফ্রিডম্যানের সংজ্ঞা দুটি বিশ্লেষণ করে আমরা বলতে পারি, বা সংজ্ঞাগুলো বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কোনো দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর কোনরূপ পরিবর্তন ছাড়াই, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর কোনরূপ পরিবর্তন ছাড়াই জাতীয় উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে একদম সোজা সাপটা সাধারণ কথা যেটি বলবো, খুব সহজভাবে যেটা মনে রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোগত কোনো পরিবর্তন ছাড়াই যদি ক্রমাগতভাবে জাতীয় আয় বা মাথাপিছু আয় বৃদ্ধি পেতে থাকে, সেই হারকে বা সেই অবস্থাটিকে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি। একটি দেশের জাতীয় আয়ের ক্রমাগত বৃদ্ধির হারকেই বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি। সেটি কোনো রকম কাঠামোগত বা সামাজিক অর্থনৈতিক কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়াই যদি সেটি অব্যাহত থাকে তবেই সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি।
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেই অবস্থাটি জানব। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখবে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা এখন আলোচনা করব যে বিগত ৯-১০ অর্থ বছর ও ১০-১১ অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি দ্বারা যথাক্রমে ৬.০৭% এবং ৬.৬৬%, অর্থাৎ ৯-১০ অর্থ বছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপির গ্রোথ ছিল ৬.০৭% এবং ১০-১১ অর্থ বছরে সেটি দাঁড়ায় ৬.৬৬%। মন্দা পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সহ এই জিডিপি প্রবৃদ্ধির হার ৬% ঊর্ধ্বে প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা ১১-১২, ১২-১৩ অর্থ বছর যথাক্রমে ৬.৫২ ও ৬.০১% প্রবৃদ্ধি অর্জন করেছে বা অর্জিত হয়। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসেব অনুযায়ী ২০১৩-১৪ অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.১২%। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো বা MTMF এর ও ১৪-১৫ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয়েছে ৭.৩%। অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস। প্রিয় শিক্ষার্থী, খুব খেয়াল করে দেখবে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস নিয়ে আমরা এখন আলোচনা করব। সাধারণত জাতীয় আয়ের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। আর তাই যে সকল বিষয় কোনো দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধিকে সহায়তা করে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস বলে। সাধারণত আমরা বলি যে একটি দেশের জাতীয় আয়ের বৃদ্ধিকেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে বা জিডিপি গ্রোথ বলে। এখন যে সকল বিষয় এই জাতীয় আয় বা মাথাপিছু আয় বৃদ্ধিকে সহায়তা করে আমরা বলতে পারি সেই বিষয়গুলি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস বা প্রবৃদ্ধি অর্জনের যে চালিকা শক্তি 4টি চাকার উপরে নির্ভর করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, 4টি বিষয়, 4টি, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎসকে যদি আমরা বলি যে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে বলা যায় 4টি বিষয়ের উপরে নির্ভর করে। এখানে বলা হয় যে 4টি চাকার উপরেই নির্ভর করে। প্রবৃদ্ধির এই 4টি চাকা ধনী ও দরিদ্র দেশের জন্য অভিন্ন। অর্থাৎ এই যে 4টি উৎসের কথা বলা হয়েছে, যে অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে যে 4টি উৎস কাজ করে, 4টি উৎস হিসেবে কাজ করে, সেই 4টি উৎস ধনী এবং দরিদ্র যে কোনো দেশের জন্যই এই 4টি উৎস একইভাবে কাজ করে। অর্থাৎ 4টি উৎস অভিন্ন, সেটি দরিদ্র দেশ হোক আর ধনী দেশ হোক।
যে কোনো দেশের জন্য এই চারটি উৎস অভিন্ন হিসেবে কাজ করে। আমরা প্রবৃদ্ধির এই চারটি উৎস বা চারটি উপাদান আমরা আলোচনা করব। প্রথমেই 1 নম্বরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো, 1 নম্বরই হচ্ছে মানব সম্পদ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম উৎস বা চাকা হলো এই মানব সম্পদ। অর্থাৎ প্রবৃদ্ধি অর্জনের যে মূল কাজটি মূলত মানুষই করবে। এক কথায় বলা হয়েছে যে প্রবৃদ্ধি অর্জনের যে মূল কাজ সেটি তো মানুষই করবে। তাহলে দেশে শুধু জনসংখ্যা থাকলেই চলবে না, সেই জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে এবং কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে জনসম্পদ বা মানব সম্পদে রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, সুন্দরভাবে এখানে যে কথাটি বলা হয়েছে, প্রবৃদ্ধি অর্জনের যাবতীয় কাজ যেহেতু মানুষই করবে, তাহলে এই সকল উৎসের প্রধান এবং প্রথম একমাত্র উৎস হচ্ছে মানব সম্পদ। তবে শুধুমাত্র মানুষ বা জনসংখ্যা থাকলেই হবে না, সেই জনসংখ্যাকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি ও দক্ষ প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে সেই মানুষকে বা সেই জনসংখ্যাকে জনসম্পদে বা সেই মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা যাচ্ছে যে শুধু মানুষ বা জনসংখ্যা থাকলেই চলবে না, সেই জনসংখ্যাকে কি করতে হবে? শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে, উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে, প্রযুক্তিগত জ্ঞান এবং কারিগরি দক্ষতার মাধ্যমে তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে বা জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে বা রূপান্তর করতে হবে। কারণ বলা হয়েছে যে বিভিন্ন সম্পদ দেশে পর্যাপ্ত পরিমাণে থাকলেও, একটি দেশে যদি বিভিন্ন পরিমাণ সম্পদ থাকে, বিভিন্ন ধরনের সম্পদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যদি উন্নত ও দক্ষ মানব সম্পদ না থাকে, তবে সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে না, ফলে উন্নয়ন ব্যাহত হবে এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। প্রিয় শিক্ষার্থী, বলা হয়েছে যে অন্যান্য সম্পদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু যদি দক্ষ মানব সম্পদ না থাকে, তাহলে সেই সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার হবে না এবং সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার না হয় এবং তাহলে কি হবে? যে উন্নয়ন ব্যাহত হবে, আর উন্নয়ন ব্যাহত হলেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে নজর দেই, তবে দেখতে পাবো বা দেখা যাবে উন্নয়নের যে সূচনা লগ্ন, সেই সূচনা লগ্নে প্রতিটি দেশেই তাদের মানব সম্পদ উন্নয়নের দিকে বিশেষ জোর দিয়েছিল। তাই বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে মানব সম্পদ উন্নয়নের জন্য দেশে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই দেশে উচ্চ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। প্রিয় শিক্ষার্থী, খুব খেয়াল করে শুনবে যে বলা হয়েছে একটি দেশে পর্যাপ্ত পরিমাণে অন্যান্য সম্পদ রয়েছে, কিন্তু দক্ষ মানব সম্পদ না থাকলে সেই সম্পদের পরিপূর্ণ বা সুষ্ঠু ব্যবহার হবে না। আর যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার না হয়, তাহলে উন্নয়ন ব্যাহত হবে, আর উন্নয়ন ব্যাহত হলেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। আর প্রবৃদ্ধি অর্জিত হতে পারবে না, এই জন্য বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো উন্নত দেশ সূচনা লগ্নে কি করেছে? তাদের উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়নের দিকে তারা বিশেষ নজর দিয়েছে। তারা মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রম ও কারিগরি জ্ঞান, দুর্নীতি বিরোধী সচেতনতা, এইসব দিকে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তাই বাংলাদেশ সহ
উন্নয়নশীল দেশগুলোরও এখনই এই বিষয়গুলোর উপরে নজর দিতে হবে বা এইসব বিষয়ের দিকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই দেশে কি হবে, উচ্চ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ আমরা জানি যে প্রাকৃতিক সম্পদ কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান উৎস। অর্থাৎ প্রাকৃতিকভাবে একটি দেশ যতটা সম্পদশালী বা সমৃদ্ধশালী হবে, একটি দেশ ততই সামনের দিকে এগিয়ে যাবে। কারণ যে সকল দেশ প্রাকৃতিক সম্পদ ভরপুর, ওইসব দেশে অতি সহজেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। আবার প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ না থাকলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে পারে। উদাহরণস্বরূপ জাপান এবং সুইজারল্যান্ডের কথা বলা যেতে পারে। কারণ এই দুটি দেশে প্রাকৃতিক সম্পদ অপ্রচুর থাকা সত্ত্বেও দেশ দুটি প্রবৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছেছে। কিন্তু দেশে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকলে দেশের সম্পদকে কাজে লাগিয়ে পরনির্ভরশীলতা হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে দুটি বিষয় বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদ যদি একটি দেশে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে সেই সম্পদকে কাজে লাগিয়ে একটি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে খুব দ্রুত এগিয়ে যেতে পারে। আবার বলা হয়েছে, দুটি দেশের কথা বলা হয়েছে, সুইজারল্যান্ড এবং জাপান, যাদের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও সেই দেশ দুটি অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ শিখরে অবস্থান করছে। সুতরাং আমরা বলতে পারি যে প্রাকৃতিক সম্পদ থাকলেও আবার না থাকলেও একটি দেশ অর্থনৈতিকভাবে উচ্চ শিখরে অবস্থান করতে পারে। উদাহরণস্বরূপ জাপান এবং সুইজারল্যান্ডের কথা বলা হয়েছে। তাই আমরা বলতে পারি যে প্রাকৃতিক সম্পদের অপ্রচুর থাকা সত্ত্বেও দেশ দুটি অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ শিখরে অবস্থানে পৌঁছেছে। কিন্তু দেশে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকলে কি হয়, একটি দেশ সেই সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি উচ্চ শিখরে কিভাবে পৌঁছতে পারে, কারণ তারা সেই সম্পদকে কাজে লাগিয়ে পরনির্ভরশীলতা হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হচ্ছে মূলধন গঠন এবং বৃদ্ধি। মূলধন গঠন এবং বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক প্রবৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে মূলধন গঠন ও বৃদ্ধি। মূলধনের অপর্যাপ্ততার কারণে অনুন্নত প্রত্যেকটি দেশই দারিদ্র্যের দুষ্ট চক্রে পতিত হচ্ছে। তাছাড়া যে দেশে মূলধন গঠনের মাত্রা যত বেশি, সেই দেশে বিনিয়োগের মাত্রাও তত বেশি। আবার বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার দরুন বেকারত্ব হ্রাস পেয়ে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, ফলে দেশে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং মোট উৎপাদন বৃদ্ধি পাওয়ার দরুন জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, জাতীয় আয় বৃদ্ধি পাওয়ার দরুন মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে। তাই বলা যায় মূলধন গঠনের উপর অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জন বিশেষভাবে নির্ভরশীল। সুতরাং কোনো দেশে মূলধন গঠন এবং মূলধনের ব্যবহার যত বেশি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও তত বেশি হবে। অধ্যাপক লুইস তাই যথার্থই বলেছেন যে যদি কোনো অনুন্নত দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে চায় তবে তাকে মূলধন গঠনের হার 12% থেকে 15% উন্নীত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, মূলধন গঠনের হারের গুরুত্ব এজন্য দেওয়া হয়েছে কারণ মূলধনের অভাবে একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র। এই কথাটি অধ্যাপক রাগনার নার্স বলেছেন, শুধুমাত্র স্বল্প মূলধনের কারণে একটি দেশ দারিদ্র দুষ্ট চক্রের ভিতরে পতিত হয়। সেই কথার উপরে ভিত্তি করে বলা হয় যে একটি দেশে মূলধন গঠনের হার যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পেলে
কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পাবে, জাতীয় আয় বৃদ্ধি পেলে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, আর মাথাপিছু আয় বৃদ্ধি পেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। এইভাবে একটি দেশ শুধুমাত্র মূলধন গঠন বৃদ্ধির হারের মাধ্যমে দারিদ্র্য দুঃচক্র থেকে বেরিয়ে আসতে পারে এবং অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধির শিখরে অবস্থান করতে পারে। অধ্যাপক লুইস এই জন্য বলেছেন যে কোনো দেশ যদি দারিদ্র্যের দুঃচক্র থেকে দ্রুত বের হতে চায় বা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে চায়, তাহলে তাদের মূলধন গঠনের হার 12% থেকে, অর্থাৎ 12% থেকে 15% এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ মূলধন গঠনের হার শতকরা 12 থেকে 15 উন্নীত করতে হবে। সর্বশেষ যে 4টি কারণের ভিতর বা 4টি উৎসের ভিতরে সর্বশেষ যে উৎসটি রয়েছে সেটি হলো কুকৌশলে উন্নতি, কৌশলে, অর্থাৎ কৌশলে উন্নতি। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ অর্থনৈতিক প্রবৃদ্ধির যে 4টি উৎস রয়েছে সেই 4টি উৎসের ভিতরে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে কৌশলে উন্নতি। কৌশলে উন্নতি কিভাবে হবে সেটি আমরা দেখব। কৌশলের উন্নতি, কৌশলের উন্নতি, সর্বশেষ বিষয়টি হচ্ছে কৌশলের উন্নতি। অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান উৎস হলো কৌশলের উন্নতি। বর্তমানে বিশ্বে প্রযুক্তিগত উন্নতির ফলে উৎপাদন ক্ষেত্রে চোখ ধাঁধানো পরিবর্তন সাধিত হয়েছে। তাছাড়া উৎপাদনের প্রতিটি স্তরে দিন দিন নতুন নতুন উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অল্প সময়ে অধিক কাজের কৌশল মানুষ এখন রপ্ত করেছে। ফলে শ্রম এবং সময় দুটির বিষয়ই সাশ্রয় হওয়ার দরুন একজন শ্রমিককে একাধিক কাজে নিয়োগ করা সম্ভব হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের রাস্তা তৈরির সময় হাজার হাজার শ্রমিক ঝাঁকায় করে মাটি ফেলতো এবং গরু লাঙ্গল দিয়ে জমি চাষ করত। কিন্তু এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজন শ্রমিক 1000 শ্রমিকের কাজ নিমিষেই করে ফেলছে এবং লাঙ্গলের বদলে ট্রাক্টর ও উন্নত বীজের ব্যবহার করে পূর্বের চেয়ে কম সময় ব্যবহার করে অপ্রত্যাশিতভাবে অধিক উৎপাদন করা সম্ভব হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাই দেখতে পাই যে ফলে মোট উৎপাদন বৃদ্ধি পাওয়ার দরুন জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি তারা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। মোটামুটি অর্থনৈতিক প্রবৃদ্ধির যে উৎস সেই উৎস এই 4টি উৎসকে মোটামুটি প্রাধান্য দেওয়া হয় এবং বলা হয় যে 4টি উৎস হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধির এই 4টি কারণই মূলত কাজ করে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।